ওকে, যেটা আমি বলতেছিলাম, তো রেঞ্জ লুকআপের মধ্যে আপনাকে দুটো অপশন দিবে, প্রক্সিমেট ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ। এটা আমি ছিলাম হচ্ছে অন্য একটা ফাইলে, এটা কোনো আসলো আবার। হ্যাঁ, তো আমি চাচ্ছি যে আমি এক্সাক্ট ম্যাচটাতে আমি চুজ করব। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট এন্টার দিয়ে দিবেন। হ্যাঁ, এন্টার দিলে এটা মানে চলে আসবে। তো এখানে আপনার ফরম্যাটিংটার মধ্যে ডেট ডেট রেঞ্জটাতে চুজ করা নেই, যার কারণে এটা এরকম আসতেছে। এটাকে আমি জাস্ট লং ডেট শর্ট ডেট ডেট দিচ্ছি, ফরম্যাটিংটা ডেটে দিয়ে রাখলাম, এখন এটা ঠিক মতো আসতেছে। তো কাস্টমার নাম্বার 5 ডেট হচ্ছে, ডেট অফ বার্থ হচ্ছে 14/2/90, 14/2/90 চলে আসছে। এটাকে এখন চেঞ্জ করেন, কাস্টমার 3 দিয়ে দেন। কাস্টমার 3 হচ্ছে 16/10/96, কাস্টমার 3 16/10/96। এইভাবে আপনি করতে পারবেন। ওকে, আমি অন্য একটা ফিল্ড তৈরি করতেছি। অন্য একটা ফিল্ড তৈরি করে আমি দিচ্ছি সাপোজ ন্যাশনালিটি। ন্যাশনালিটি ফিল্ডটা এখানেও হইতে হবে ন্যাশনালিটি। তো ন্যাশনালিটিটা আমি বিভিন্নভাবে দিয়ে দিচ্ছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, তারপরে সাপোজ ইজিপ্ট, আলাদা আলাদা করে আমি দিচ্ছি। তারপরে দিতে পারি ইউএসএ, তারপরে হচ্ছে ইউকে, তারপরে হচ্ছে কানাডা, আলাদা আলাদা করে আমি নাম দিয়ে দিচ্ছি এখানে ন্যাশনালিটি। তারপরে দিতে পারি সাপোজ বেলজিয়াম। ওকে, এখানে কয়েকটা ফিল্ড আমি করে নিলাম। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আমার যখনই কাস্টমার নেমটা আমি দিব, ডেট অফ বার্থ আসতেছে একই সাথে যেন ন্যাশনালিটিটা চলে আসে। ঠিক আছে, ন্যাশনালিটিটা যেন চলে আসে। তো এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, ন্যাশনালিটি। তো এটা আমি কিভাবে করব, এখানে আমি ভি লুকআপ ইউজ করব। ঠিক আছে, ইকুয়াল ভি লুকআপ। কারণ আমার লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালু হচ্ছে আমার কাস্টমার নাম্বার। ঠিক আছে, এই নেমটা কাস্টমার নাম্বার না, কাস্টমার নেম আর কি। তো এখান থেকে কাস্টমারের নামটা সার্চ করা হবে, কমা দিব। কোথায় সার্চ করা হবে, এই টেবিলটা আমাকে চুজ করতে হবে এভাবে। এই টেবিলের মধ্যে আমার কাস্টমারের নামটা চুজ সার্চ করা হবে। সার্চ করার পরে আমি কমা দিব। এরপরে হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, এটা হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে ন্যাশনালিটি। হ্যাঁ, এই আনসারটা কোথায় আছে, কোন নাম্বার কলমে আছে, 1 2 3। তো আমি এখানে 3 লিখবো, কমা দিব। এরপরে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ ওর এক্সাক্ট ম্যাচ, আমি এক্সাক্ট ম্যাচটা চুজ করব, ব্র্যাকেটটা ক্লোজ করব, এন্টার দিব। এখন দেখেন আমার যেই ন্যাশনালিটি এটা চলে আসতেছে, কাস্টমার নাম্বার 3। এটা 3-তে গিয়ে দেখেন ন্যাশনালিটি পাকিস্তান। এখন এখান থেকে কাস্টমার 9 নেন, 9 হচ্ছে কি, 9 9 হচ্ছে কানাডা। কানাডা চলে আসতেছে। ভিলুকআপ দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন এভাবে। তো এটা এভাবে করতে হবে প্রতিবারে। আমি জাস্ট এটার একটা ডিসঅ্যাডভান্টেজ কি, যে এই যে নেম ফিল্ড, হ্যাঁ আমি এখান থেকে সবকিছু করতেছি, নেমটার সাথে অন্যগুলা ম্যাচিং করে। যদি এমন হতো যে আমি ন্যাশনালিটি দিলেই যেন কাস্টমার নেম চলে আসে, এটা হবে না। এটা এটা অ্যাকচুয়ালি ভিলুকআপ দিয়ে হয় না। ভিলুকআপের লেফটে, একদম লেফটে যে জিনিসটা আছে এটা দিয়ে সার্চ করতে হয়। হ্যাঁ, কিন্তু আমি এটা করতে পারবো যে ডেট অফ বার্থটা এন্ট্রি করলেই যেন ন্যাশনালিটি চলে আসে, এটা করতে পারবো। মানে আপনার সার্চের যে যে জিনিসটাকে সার্চ করবেন ওটা বাম পাশে থাকতে হবে, আর রেজাল্টটা আপনার ডান পাশে থাকতে হবে। লেফট টু রাইট সার্চ করতে পারেন ভিলুকআপ দিয়ে। আমি এখানে এখানে রিকোয়ারমেন্ট আমি কাস্টমার নেম দিছিলাম, চাইলে ডেট অফ বার্থও দিতে পারতাম। ডেট অফ বার্থটা দিলেও কাজ করবে কিন্তু। ঠিক আছে, প্রবলেম নেই। তো ডেট অফ বার্থ চুজ করলে ওই টাইমে কিন্তু আমার এই যে রেড কালারের কলমটা কলমটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি এখান থেকে সিলেক্ট করব কলমটা, রেঞ্জটা এখান থেকে নিয়ে এখান পর্যন্ত সিলেক্ট করব। তখন গিয়ে ডেট অফ বার্থ অনুযায়ী সার্চ করে
ন্যাশনালিটিটা বের করে দিবে। এভাবে আপনারা অনেক ধরনের কন্ডিশন সেট করে এটাকে সাজাতে পারবেন, সমস্যা নেই। ওকে। তো এভাবে ভিলুকআপ দিয়ে এগুলো করা যায়। তো এখন আর কি দেখাবো, কারো কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি তো র্যান্ডামলি জাস্ট কয়েকটা জিনিস দেখাচ্ছি। তো এখানের মধ্যে হ্যাঁ, ছোট্ট একটা জিনিস আমি দেখাই নাই, ওইটা খুব একটা ম্যাটার করবে না, তবুও আমি ছেড়ে দেখাইতে পারি। উম, এটা হচ্ছে কি, প্রথমে এটাকে টেবিলে কনভার্ট করতে হবে। আচ্ছা, যে জিনিসটা আমি দেখাই নাই ওইটা হচ্ছে কি, ওইটা হচ্ছে স্লাইসার। ইনসার্টের মধ্যে গিয়ে ইনসার্ট ট্যাবে যাবেন, ইনসার্ট ট্যাবে গিয়ে স্লাইসার। স্লাইসার হচ্ছে জাস্ট ফিল্টারিং করা। হ্যাঁ, তো আমরা তো সাধারণত পিভট টেবিল ইউজ করলে ওইখানে সব ধরনের ফিল্টার চলে আসে, এটা জাস্ট আলাদা একটা ফাংশন। তো স্লাইসারটা দিয়ে আমি ন্যাশনালিটিতে ক্লিক করি, ন্যাশনালিটি, ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার এরকম একটা লিস্ট আসবে, ন্যাশনালিটি। তো এটা যদি আমি চুজ করি, যেমন নেপাল, ক্লিক করলে আমার জাস্ট নেপালের যেই কাস্টমার বা ডেট ডেট অফ বার্থটা আছে এটা শো করবে। তো আলাদা আলাদা করে আমি এভাবে চুজ করতে পারবো। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা দিলে এভাবে আসতেছে, এটা জাস্ট ফিল্টারিং অপশন। তো আমি এখানে ক্লিয়ার দিলে, ক্লিয়ার অল ফিল্টার, এটা ক্লিয়ার হয়ে যাবে। একইভাবে আপনি চাইলে আহ আচ্ছা, এই স্লাইসার টুলস এর মধ্যে দেখবেন যে অনেক ধরনের কালার অপশন আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, তো এখান থেকে নিতে পারবেন। তো একইভাবে ইনসার্টে গিয়ে স্লাইসারটা নেবেন, নেওয়ার পরে এখন চাইলে ডেট অফ বার্থ চুজ করতে পারেন বা নেম চুজ করতে পারেন। অনেক ধরনের ক্যাটেগরি চুজ করতে পারবেন আপনাদের টেবিল থেকে। ক্যাটেগরি গুলো হবে আপনার হেডিং গুলা, নেম, ডেট অফ বার্থ বা বিভিন্ন ধরনের জিনিস। এভাবে আপনারা নিয়ে আলাদা আলাদা ফিল্টার করতে পারবেন। তো আমি জাস্ট আটটা দেখাই। স্লাইসার এখন নিচ্ছি আমি ডেট অফ বার্থ। ওকে, ওকে করার পরে আমার ডেট অফ বার্থ চলে আসছে। এখন আমি চাচ্ছি যে 1120 এটার মধ্যে আহ, কয়টা কাস্টমার আছে বা কোন কোন কাস্টমার আছে এই ডেট অফ বার্থে, ওটা আমি সার্চ করব। জাস্ট ক্লিক করব আমি, ক্লিক করলে চলে আসবে। এটাকে আবার এখানে ক্লিয়ার করলে, ক্লিক করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি এটা চুজ করি 14290, এটা চুজ করি। এটা চুজ করলে এই ডেট অফ বার্থে কোন কোন আমার যেই ডেটা আছে বা নেম, ন্যাশনালিটি, এগুলো আমি দেখতে পারবো। তো স্লাইসার দিয়ে জাস্ট এভাবে ফিল্টারিং করা যায়, জিনিসগুলোকে দেখা যায়। এটা হচ্ছে স্লাইসার। এগুলোকে চাইলে রিমুভ করতে পারবেন, জাস্ট ক্লিক করে ডিলিট বাটন দিলেই এগুলো চলে যাবে। ক্লিক করার পরে ডিলিট বাটন দিবেন, চলে যাবে এগুলো। এগুলো হচ্ছে কিছু স্লাইসারের অপশন। এরপরে আপনারা ইফ ফাংশনে দেখতে পারেন। ইফ ফাংশনে অনেক ধরনের ডেটা আছে, মানে অনেক ধরনের ফর্মুলা আছে। ইফ ইয়ে তো দেখাইছি, সাম ইফ দেখতে পারেন, সাম ইফ। সাম ইফ দিয়ে কি হবে, সাম ইফ দিয়ে কি হবে। ঠিক আছে, সাম ইফের জন্য আমার কিছু টেবিল লাগবে বা জিনিস লাগবে। এখানে রেঞ্জ চুজ করতে হবে, ক্রাইটেরিয়া দিতে হবে, সাম রেঞ্জ দিতে হবে। এটার জন্য এখানে সাপোজ নেম, নেম দিলাম আমি। নেম দেওয়ার পরে আমি দিচ্ছি যে প্রোডাক্ট, প্রোডাক্ট। এরপর আমি এখানে দিচ্ছি যে ভ্যালিউর মধ্যে কি দিব, সাপোজ আমি দিচ্ছি যে এখানে প্রোডাক্ট দিলাম। প্রোডাক্ট দেওয়ার পরে আমি অ্যামাউন্ট দিতে পারি, সাপোজ আমি অ্যামাউন্ট দিচ্ছি। তো নেম, নেমের মধ্যে কোনো একটা নাম দিই আমি, প্রোডাক্ট, সাপোজ ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স। এরপরে অ্যামাউন্ট।
তো এখন যদি আপনি জাস্ট সাম ইফটা দেখেন, সাম ইফ দিয়ে প্রথমে হচ্ছে রেঞ্জ, একটা রেঞ্জ আপনাকে চুজ করতে হবে, তারপরে ক্রাইটেরিয়া দিতে হবে। হ্যাঁ, এরপরে গিয়ে সাম রেঞ্জের কিছু অপশন আসবে। তো প্রথমে হচ্ছে একটা রেঞ্জ, আমি একটা রেঞ্জ চুজ করি, যেমন এই রেঞ্জগুলো চুজ করতেছি। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা আমি চাচ্ছি যে সাপোজ ইলেকট্রনিক্স, আমি এখানে ব্র্যাকেটের মধ্যে ইলেকট্রনিক্সটা লিখব, ইলেকট্রনিক্স। এরপরে ক্রাইটেরিয়ার মধ্যে নাম হবে এখানে, সরি, এখানে হচ্ছে আহমেদ, আহমেদটা দিই আমি, আহমেদ হবে সার্চের মধ্যে। সাম রেঞ্জ, সাম রেঞ্জটা হচ্ছে কোন প্রোডাক্টটাকে সাম করবে। তো আমি এখানে মনে করেন এই রেঞ্জটা চুজ করতেছি, ঠিক আছে। এই রেঞ্জটাকে চুজ করে ব্র্যাকেট দিয়ে এন্টার দিব। এন্টার দিলে টোটাল করে নিচ্ছে, টোটাল করে নিচ্ছে হচ্ছে 56,000। ও কি করলো, ও প্রথমে A2 থেকে A5 এই রেঞ্জের মধ্যে আমি ক্রাইটেরিয়া দিয়েছিলাম আহমেদ, আহমেদকে সার্চ করলো। পাওয়ার পরে আপনার এখানে ওর ক্রাইটেরিয়ার মধ্যে আমি দিচ্ছিলাম আহমেদ, সাম রেঞ্জ হচ্ছে কি এখানে। তো আহমেদে এখন টোটাল কত প্রোডাক্ট সেল করলো, কয় টাকার প্রোডাক্ট, এটা এখানে ফাইন্ড করলো। ওকে, এটা সাম ইফ দিয়ে আমি জাস্ট একটা ক্রাইটেরিয়া চুজ করতে পারবো, একটা রেঞ্জ চুজ করতে পারবো, আর এরপরে টোটাল করবে, ঠিক আছে। তো প্রথমে দেখেন রেঞ্জ হচ্ছে আমার A2 থেকে A5, এটা আমার রেঞ্জ। ক্রাইটেরিয়া কি, যেটা আমি সার্চ করব, আমি ইনভার্টেড কমাতে আহমেদের নামটা লিখে দিলাম। নাম না লিখলেও আপনারা এখানে ক্লিক করতে পারবেন আহমেদের নামের মধ্যে, ক্লিক করলেও এটা একই কাজ করবে। কমার পরে সাম রেঞ্জ, কোন জিনিসটাকে আমি টোটাল করাবো, এটা হচ্ছে আমার রেঞ্জ। এখানের মধ্যে আহমেদে যত টাকা সেল করলো, হ্যাঁ, ওটাকে সাম করে নেবে, সাম হচ্ছে টোটাল করে নেবে। তো এটা হচ্ছে আহমেদের সাম রেঞ্জ। তো এটা হচ্ছে সাম রেঞ্জ, এভাবে টোটাল সেলস, ঠিক আছে। টোটাল সেলস আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, এটাকে অনেকভাবে করা যেতে পারে। তো টোটাল সেলস আমি এখানে লিখলাম এইভাবে। এখানে আমি একটা নামও দিতে পারি যে আহমেদ, যাতে বোঝা যায়। এরপর আমি এখানে লিখতেছি সালমান। এর জন্য কি হবে, এর জন্য আমি একইভাবে ফর্মুলাটাকে ইউজ করব, ইকুয়াল সাম ইফ, ব্র্যাকেটের মধ্যে রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ চুজ করতে হবে। তো রেঞ্জটা হচ্ছে আমার এই যে নামের যে রেঞ্জ, এটা হচ্ছে আমার রেঞ্জ, কমা ক্রাইটেরিয়াতে আমি যে ইনভার্টেড কমাতে আহমেদ লিখছিলাম, এখন চাইলে আমি এখানে একটা ক্লিক করতে পারি, এখানে ক্লিক করলে এটা আমার ক্রাইটেরিয়া হয়ে যাবে, কমা সাম রেঞ্জ, এই রেঞ্জটাকে ম্যাচিং করে সাম করে নিবে। তো এন্টার দিলে এটা একইভাবে কাজ করবে। সালমানে কয় টাকা সেল করলো, হ্যাঁ, এটা এখানে চলে আসছে। আমি দুটো অপশন আমি দেখালাম। ওকে, সাম ইফটা আমি দেখালাম, এখন আমি একটু দেখাই যে সাম ইফসটা কি। সাপোজ ইকুয়াল, এখানে তো অ্যাকচুয়ালি খুব একটা রেঞ্জ নাই দেখানোর জন্য। তো সাম ইফস এর মধ্যে কি হবে, আপনি রেঞ্জ চুজ করতে পারবেন আলাদা আলাদা। হ্যাঁ, রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, আলাদা আলাদা করে অনেক ধরনের রেঞ্জ চুজ করা যায়। ওকে, তো আমি চাচ্ছি যে টোটাল সেল ছিল, আমি চাচ্ছি যে এখানে ইলেকট্রনিক্সটা আমি দিই, ইলেকট্রনিক্স। আমি চাচ্ছি যে আহমেদে ইলেকট্রনিক্স আইটেম কয় টাকা সেল করলো, এখানে আমার খুব বেশি ডেটা নাই এখন, কিন্তু এক্সাম্পলটা আমি দেখাই। আমি সাম ইফসে যাব, যাওয়ার পরে প্রথমে আমাকে চুজ করতে হবে সাম রেঞ্জ। সাম রেঞ্জটা হবে আমার এই ভ্যালিউগুলো, হ্যাঁ, এই ভ্যালিউগুলো হচ্ছে আমার সাম রেঞ্জ, কমা দিব। এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ। ক্রাইটেরিয়া রেঞ্জটা কি, আমার ক্রাইটেরিয়ার মধ্যে রেঞ্জ চুজ করতে হবে। তো রেঞ্জটা হচ্ছে, সাপোজ আমি দিচ্ছি যে এই রেঞ্জটা, আমি নেমের রেঞ্জটা চুজ করলাম, কমা দিব। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1টা কি, আহমেদের নামটা আমি চুজ করে দিচ্ছি, এটা একটা গেল।
এখন হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 আমাকে অন্য একটা রেঞ্জ চুজ করতে হবে এখন। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে কি, এই যে প্রোডাক্টস এর রেঞ্জ, কমা, এখন আমাকে নিতে হবে যে ক্রাইটেরিয়া 2। ক্রাইটেরিয়া 2টা কি? সাপোজ আমি চাচ্ছি যে ইলেকট্রনিক্স, এটা আমার ক্রাইটেরিয়া 2 হয়ে গেল। 2টা চুজ করলাম। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করতে পারি, এন্টার দিতে পারি। ওকে, তো ও আমাকে কি করলো, আমাকে এখান থেকে বের করে দিল। যেমন ইলেকট্রনিক্স এবং আহমেদ কত করলো, 50,000। এভাবে করা যাবে। তো অনেকভাবে অনেক অনেক ওয়েতে আপনি সামিটসটা বের করতে পারবেন আলাদা আলাদা করে, ক্রাইটেরিয়াটা চুজ করতে পারবেন আলাদা করে। এর আগে আমি যেটা করছি ওটা সম্পূর্ণভাবে টোটাল করলো, কিন্তু এখন আমি কি করলাম, আমি একটা আলাদা ক্রাইটেরিয়া দিয়ে এটাকে ডিভাইড করে দিছি, শুধু ইলেকট্রনিক্সটা সার্চ করলো। তো এভাবে সামিটসটা ইউজ করতে পারবেন। ঠিক আছে। তো অনেক ধরনের ফাংশন আমি অলরেডি অ্যাসাইনমেন্ট গুলোর মধ্যে করাইছি, ক্লাসগুলোকে করাইছি, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে হবে। আর পিভট টেবিলটা অ্যাকচুয়ালি একদম সোজা, সবচেয়ে সোজা হচ্ছে পিভট টেবিল। জাস্ট আপনার টেবিলটাকে যে কোনো জায়গায় ক্লিক করে ইনসার্ট পিভট টেবিল দিলেই ওটা হয়ে যাচ্ছে। ওটা হচ্ছে একদম ইজি। অনেকভাবে ভ্যালু গুলাকে দেখা যায়, ফিল্টার করা যায়। খুবই ইজি একটা জিনিস, ওটা হচ্ছে পুরাই রেডিমেড। কিন্তু আপনার মাথা খাটাইতে হবে এসব এগুলাতে, কিভাবে সাম ইফ ইউজ করতে হবে, কিভাবে সাম ইফ ইউজ করতে হবে, কিভাবে কাউন্ট ইফ ইউজ করতে হবে। এই জিনিসগুলোকে ইউজ করে অনেক কিছু করতে পারবেন। তো আমি একটা একটা এক্সাম্পল দেখাই। কিছুদিন আগে আমি একটা জিনিস তৈরি করছিলাম। ওটা হচ্ছে, এটা কোন জায়গায় যেন আছে, মেবি মাই ডকুমেন্টস আছে আই গেস, একটু দেখাই। ভাইয়া, কি বলেন? ডকুমেন্টসে অ্যাকচুয়ালি কি কি ফাইল গুলো সেভ হয় বা ডকুমেন্টস আমরা তো আমাদের সব ধরনের সেভ হয়। না না, আমি ওটা বুঝাতে চাচ্ছি না। যেমন আমি কিছু জিনিস ইনস্টল করলে ওখানের যে ফাইলগুলো, কিছু ফাইল হলো অ্যাডোবি, যেমন অ্যাডোবির ফাইলগুলো ওখানে সেভ হয়েছে, বাট আমি কিছু ওখানে রাখি না কখনো। মানে এটার কাজ অ্যাকচুয়ালি আমি এখনো বুঝতে পারি না ডকুমেন্টসে। যেমন আমি আমার ফাইলগুলো সবগুলো সেভ করি বিভিন্ন ডিস্কে সেভ করে থাকি, ডকুমেন্টে সেভ করি না, কারণ হচ্ছে এটা সি ড্রাইভের উপর প্রেসার পড়ে এই জন্য। না, আপনি যে কোনো কিছু সেভ করলে ওটা কিন্তু সি ড্রাইভে বাই ডিফল্ট সি ড্রাইভে সেভ হবে। কম্পিউটারে যাবেন, আমার লোকাল ড্রাইভ সি কিন্তু একটাই, আচ্ছা। আমার এখানে অন্য কোনো ড্রাইভ নাই। তো আমি মাই ডকুমেন্টসে সেভ করি বা যে কোনো জায়গায় সেভ করি, এগুলো হচ্ছে আলাদা আলাদা লোকেশন। এই যে লাইব্রেরিজ এর মধ্যে ডকুমেন্টস আছে, মিউজিক আছে, পিকচার আছে, ভিডিও আছে। তো আপনি চাইলে এখানে আপনি সেভ করতে পারবেন। তো অথবা আপনি চাইলে অন্য কোনো জায়গায় সেভ করতে পারেন, ডাউনলোডস আছে, অথবা নিজে নিজে আলাদা আলাদা ফাইল তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে জাস্ট লোকেশন, কোনো কিছুই না, সবকিছুর সির মধ্যেই সেভ হচ্ছে। আপনার কিছু যদি আলাদা ডি ড্রাইভ থাকে বা ই ড্রাইভ থাকে, ওখানে গিয়ে সেভ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি যাই কিছু করি লোকাল ড্রাইভ সির মধ্যেই সেভ হবে আমার এখানে, এটা ম্যাটার করবে না। আচ্ছা, আমি মনে হয় এটা এখানে সেভ করছিলাম। ওকে, এটা আমি কি করছি, এখানে আমি দেখেন প্রোডাক্টের নাম, হ্যাঁ নাম, এখানে একটা লিস্ট তৈরি করছি আমি। তো এই লিস্টটার মধ্যে অনেকগুলা প্রোডাক্ট আছে। ওকে, আমি একটা প্রোডাক্ট চুজ করি, যেমন প্যানাসোনিক কর্ডলেস আয়রন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে প্রোডাক্টের কোড চলে আসছে, প্রাইস চলে আসছে, অ্যাভেলেবেল স্টক কয়টা এটাও চলে আসছে। নিচে দেখবেন আমার এখানে প্রোডাক্টের ইনভেন্টরি আছে। ইনভেন্টরিটা হচ্ছে কি, আমার প্রত্যেকটা প্রোডাক্টের নাম থাকবে এখানে, প্রোডাক্ট কোড থাকবে, প্রোডাক্ট টাইপ থাকবে, এটা কি ধরনের প্রোডাক্ট, কোয়ান্টিটি আমার টোটাল কয়টা আছে, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, সোল্ড কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট সোল্ড হলো, অ্যাভেলেবেল স্টক চলে আসছে এখানে। হ্যাঁ, এখানে আমি কিছু কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে রেড কালার করছি। যেটাই 10টার নিচে আসবে, যখনই 10টার নিচে আসবে এখানে রেড কালার হয়ে যাবে। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোয়ান্টিটি কমে গেছে, আমাকে নতুন করে অর্ডার দিতে হবে। হ্যাঁ, তো
এটা হচ্ছে আমার ইনভেন্টরি। এখানের মধ্যে প্রত্যেকটা জিনিস অটোমেটিকলি ক্যালকুলেট করা হবে। আর প্রোডাক্ট সেলস এর মধ্যে যে যে প্রোডাক্ট গুলা সেল হচ্ছে ওগুলো আমি এখানে এন্ট্রি করতেছি। ডেট আছে এখানে, প্রোডাক্টের নাম, প্রোডাক্ট কোড, এগুলা কিন্তু আমাকে খুব বেশি কষ্ট করতে হবে না। যেমন ডেট, এটা হচ্ছে আজকে হচ্ছে 3 সেপ্টেম্বর, হ্যাঁ আমি এখানে একটা ডেট দিচ্ছি 3 সেপ্টেম্বর 20। আমি এখানে গেলেই আমার একটা ড্রপ ডাউন লিস্ট আমি বানিয়ে রাখছি। এখানে কি হবে, ক্লিক করলে প্রত্যেকটা প্রোডাক্টের নাম এখানে চলে আসতেছে। ডেটা ভ্যালিডেশন ইউজ করে আমি এটা করলাম। আমার সবগুলা প্রোডাক্টসের লিস্ট এখানে আছে, এই যে লিস্ট। তো এখান থেকে আমি একটা লিস্ট চুজ করব। আজকে সাপোজ একটা এয়ার কন্ডিশন সেল হলো, ক্যারিয়ার স্প্লিট এসি 1.5 টন, এটা সাপোজ সোল্ড হলো, ঠিক আছে। তো এটা আমি কি করলাম, এখানে আমি VLOOKUP দিয়ে প্রোডাক্ট কোডটা নিয়ে আসছি। আমি জাস্ট এটাকে এভাবে নিচের দিকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে এটা প্রোডাক্ট কোড চলে আসতেছে ফর্মুলার জন্য। এখানে VLOOKUP ইউজ করা হয়েছে, VLOOKUP দিয়ে আমার প্রোডাক্ট কোড চলে আসতেছে। তো কয়টা সোল্ড হলো, সাপোজ একটা এসি সেল হলো, এটা 1 দিলাম। প্রাইসটাও এখানে VLOOKUP দিয়ে সেট করা আছে। আমি জাস্ট এটাকে নিচের দিকে ড্র্যাগ করব, 45,000 এর প্রাইস, এটা চলে আসছে। এখন যখন আপনি প্রোডাক্ট ইনভেন্টরিতে যাবেন, ইনভেন্টরিতে গিয়ে ক্যারিয়ার স্প্লিট এসি দেখেন, হ্যাঁ এখানে কি হচ্ছে, একটা সেল হয়েছে। এটা অটোমেটিকলি আপডেট হচ্ছে, কিন্তু এখানে ফর্মুলা সব সেট করা আছে। সামিফ ইউজ করছি আমি, সামিফ ইউজ করে আমি এগুলা করে রাখছি সবকিছু। অ্যাভেলেবেল স্টক টোটাল থেকে সোল্ড কোয়ান্টিটিটা মাইনাস হলে অ্যাভেলেবেল স্টক আসবে। প্রথমে এটা 10টা ছিল, গ্রিন কালার ছিল, 10টার নিচে হয়েছে, এখন রেড কালার চলে আসছে। একটা সেল হয়েছে, এখানে আপডেট হয়ে গেছে। একইভাবে প্রাইস চেকারের মধ্যে আমি যদি এয়ার কন্ডিশনটা চুজ করি, চুজ করার পরে এখানে চলে আসবে প্রোডাক্ট কোড, তারপরে প্রোডাক্টের প্রাইস এবং অ্যাভেলেবেল স্টক। এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এগুলা মজার মজার জিনিস, আপনারা নিজেরাই প্র্যাকটিস করলে আপনাদের জন্য ডেভেলপমেন্টটা হবে আর কি। হ্যাঁ, তো এভাবে আমি এটা তৈরি করলাম। ভাই এখানে টোটাল টোটাল ফর্মুলা কি দুইটাই এসেছে, একটা ভি লুকআপ, একটা ডেটা ভ্যালিডেশন, আর একটা আরেকটা হচ্ছে সামিফ। কোন জায়গায়, প্রোডাক্ট ইনভেন্টরিতে? প্রোডাক্ট ইনভেন্টরি আর প্রোডাক্টস আছে, দুইটা ফর্মুলা এসেছে না? আপনি দেখেন এখানে যে সোল্ড কোয়ান্টিটির মধ্যে সামিফ ইউজ করছেন, সামিফ, হ্যাঁ। সামিফ। প্রোডাক্ট সেলস এর মধ্যে এখানে অনেক ধরনের প্রোডাক্ট, এখানে অনেক ধরনের জিনিস আছে। এটা হচ্ছে ডেটা ভ্যালিডেশন। এটা তো ডাটা ভ্যালিডেশন দিয়ে করছেন। হ্যাঁ, এটা হচ্ছে VLOOKUP। আচ্ছা, তিনটা। হ্যাঁ, প্রাইসের মধ্যেও VLOOKUP। আর এই কোয়ান্টিটিটা আমি আলাদা নিজে বসাবো। তো এগুলো আবার একটা শিটের সাথে আরেকটা শিট লিঙ্ক করা, এগুলা করতে গেলে একটু প্রবলেম ফেস করবেন, কিন্তু এগুলো ইজি আছে, কোনো প্রবলেম নেই, একইভাবে করতে পারবেন। জাস্ট আপনার ফর্মুলা টাইপ করার সময় একটু হ্যাঁ, প্রবলেম আমি হয়। যদি একটা এক্সেল ফাইলে হ্যাঁ, একটা এক্সেল ফাইলে আমি তিনটা শিট করলে আমার এটা লিংক হয়ে যাবে না? করা যায়, প্রবলেম নাই তো, আমি করতেছি। এই যে আমি একটার সাথে একটা লিঙ্ক করে আচ্ছা। রাখছি না ভিতরে, জাস্ট ফর্মুলাগুলো ইউজ করলে অটোমেটিকলি হয়ে যাবে। প্রোডাক্টস ইনভেন্টরির মধ্যে এখানে যেই সোল্ড কোয়ান্টিটিটা আমি তারপর ক্লিক করি, সাম এ গেলে প্রোডাক্ট সেলস, দেখেন প্রোডাক্ট সেলস আমার ফর্মুলাতে আসতেছে। প্রোডাক্ট সেলসটা হচ্ছে আমার শিট, দেখছেন প্রোডাক্ট সেলস, এটা ফর্মুলাটা কাজ হুম। করতেছে এখানে গিয়ে। এগুলো আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট ক্লিক করছি, ক্লিক করলে এগুলো হয়ে যায়। একটু প্রবলেম হবে, ওগুলা একটু এদিক সেদিক করলে চেঞ্জ করা যায়, অনেক সময় নামগুলো চেঞ্জ হয়ে যায়, তো ওগুলাকে আবার ঠিকঠাক করে ইনপুট করলে হয়ে যাবে। তো এভাবে ভাই, আপনারা। আমরা যখন ভি লুকআপ করছিলাম হুম, তখন। হ্যাঁ কি সে VLOOKUP হ্যালো। বলেন। হ্যাঁ, আমি আমি আমরা যখন প্রোডাক্ট ভি লুকআপের কাজ করছিলাম তখন তো আমরা তো আলাদা শিটে করে করি নাই, তখন আমরা যে কোনো একটা আহ, আহ, মানে ডেটা, হ্যাঁ কোনো একটা যে কোনো টেবিল। একটা ফাইল হ্যাঁ। ফাইল বলছে এটা, হুম হুম, হুম, যেটা বুঝতে চুজ পারছি, করে দেন ওইটার উপরে যে ভি লুকআপটা করছিলাম। বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমস্যা নাই, এগুলা হচ্ছে কিছু অনেক অ্যাডভান্স জিনিস, এগুলা মাথায় ঢুকবে না, এগুলা এগুলা আমার করতে প্রবলেম হয়ে গেছে অনেক। আপনারা এখন জাস্ট একটাই শিটে কাজ করবেন, ওই শিটের মধ্যেই সবকিছু ইউজ করবেন। অন্য শিটের মধ্যে গেলে মাথাটা পাগল হয়ে যাবে, ওটা অনেক একটু এলোমেলো লাগে করতে গেলে। সবকিছুই পসিবল করা যায়, প্রবলেম নেই, কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে। আচ্ছা, আমি এখানে একটা এক্সাম্পল যদি দিতে যাই, আমি এখানে আলাদা একটা শিট তৈরি করব।
শিট নাম্বার 5, শিট নাম্বার 5 এর মধ্যে আমি সেলস পার্সনের নাম আছে, এখানে অ্যামাউন্ট আছে না, এগুলো ভিলুকআপ দিয়ে আমি করতে পারবো। সেলস পার্সন লিখলাম আমি এখানে, সেলস পার্সন, তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে অ্যামাউন্টটা দিয়ে দিই, জাস্ট অ্যামাউন্টটা দিয়ে দিই, অ্যামাউন্ট। তো সেলস পার্সনের মধ্যে আমি ভ্যালিডেশন ইউজ করবো, ডেটা ভ্যালিডেশন, ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশন, এরপরে হচ্ছে সেটিংস থেকে লিস্ট। এই যে সোর্স চলে আসছে, সোর্সটা আপনি কিভাবে করবেন এখন, আপনাকে টাস্ক নাম্বার 5-এ যেতে হবে, এই শিটটাতে যেতে হবে, এখানে গেলেন, টাস্ক নাম্বার 5 এখানে অটোমেটিকলি এন্ট্রি হয়ে গেছে। এই লিস্টটা আমি চুজ করবো এইভাবে, চুজ করার পরে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখি এটা কাজ করে কিনা, দেখেন নাম সব এখানে চলে আসছে। ওকে, এখন অ্যামাউন্টে আসি, অ্যামাউন্টের মধ্যে আমি ভিলুকআপ ইউজ করব। ভিলুকআপ, লুকআপ ভ্যালুটা কি, লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই নাম, কমা দিব। এখন গিয়ে একটু ঝামেলা হবে, হ্যাঁ, টেবিল এরে, এই টেবিল এরেটা চুজ করতে হলে আমাকে আবার টাস্ক নাম্বার 5-এ যেতে হবে, 5-এ গিয়ে আমাকে টেবিলটা চুজ করতে হবে। আমার টেবিলটা হচ্ছে এটা, টেবিল আমি চুজ করলাম, চুজ করার পরে কি হবে, এখন আমি কলম ইন্ডেক্স নাম্বার চুজ করতে হবে, এটা কিন্তু আমি এখান থেকে চুজ করতে পারতেছি না, ওটা আমার শিট নাম্বার 5-এ রয়ে গেছে। ঠিক আছে, তো আমি শিট নাম্বার 5-এ গেলে কি হবে, শিট নাম্বার 5-এ গেলে এই যে শিট নাম্বার 5 চলে আসছে টাস্ক নাম্বার 5 থেকে, এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমি এখান থেকে এই ফর্মুলাটা কপি করে নিব, নিয়ে শিট নাম্বার 5-এ গিয়ে এই জায়গাটার মধ্যে পেস্ট করতে হবে। এটা হালকা একটু প্রবলেম ফেস করতে হবে আর কি। তো এখানে টাস্ক নাম্বার 5 চলে আসছে, ঠিক আছে, টাস্ক নাম্বার 5 হচ্ছে আমার শিটের নাম। এখন হচ্ছে কলম ইন্ডেক্স নাম্বার, আমার যদি মনে না থাকে আমাকে আবার টাস্ক নাম্বার 5-এ যেতে হবে, গেলে কি হবে, হইতে পারে এই লেখাটা টাস্ক নাম্বার 5 থেকে আবার শিট 5 হয়ে যাবে। টাস্ক নাম্বার 5-এ যাই, কলম হচ্ছে 1 2 3 4, 4 হচ্ছে আমার কলম ইয়াটা। তো আমি যদি এখানে আবার যাই, যাওয়ার পরে আহ, এখানে আমি দেখতেছি যে শিট 5 লেখা আছে, শিট 5টা চলে আসছে, এটাকে ডিলিট করতে হবে। ডিলিট করে কলম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, আমি 5 দিব, কমা দিব, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ডাবল ক্লিক, ব্র্যাকেট দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমি দেখতেছি যে এটা কাজ করতেছে না, এখন এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ, এটা আমাকে এখন দেখতে হবে যে এখানে কি প্রবলেম হলো। এগুলা যখনই আমি ওই শিট থেকে এই শিটে যাব তখন এই ধরনের প্রবলেম ফেস করবেন, তখন কিন্তু মাথা কাজ করবে না কি হলো কি না হলো, সব চেক করা লাগবে আপনাকে। এখানে নিশ্চয়ই কোনো একটা কিছুতে মিস্টেক হয়েছে যার কারণে এটা হচ্ছে না। 1 2 3 4, ওকে, আমার মিস্টেকটা এখানে ছিল, এটা নাম্বার 5 হবে না, এটা নাম্বার 4 হবে। তো এখন দেখেন, এখন আপনার অ্যামাউন্টটা শো করতেছে, শো করতেছে, কিন্তু এখানে কোনো ডলার সাইন নেই, কিছু নাই, এটা আমাকে দেখতে হবে। এটাকে আমি জেনারেল থেকে ফরম্যাটিংটা চেঞ্জ করে কারেন্সি করে দিলেই এভাবে করা যাবে। ওকে, এখন ঠিক আছে, এটা কারেন্সি করে নিলাম। এখন এখানে হচ্ছে ইসমাইল অ্যামাউন্ট সেল করছে 80,000, টাস্ক নাম্বার 5-এ যাব, ইসমাইল, ইসমাইল কই, এখানে কি একটা ইসমাইল আছে না দুইটা আছে, এখানে কিছু প্রবলেম হচ্ছে না, ভিলুকআপটা কাজ করে না, আমি আবার দেখি এখানে কি প্রবলেম। ভিলুকআপ A2, টাস্ক নাম্বার 5-এ গিয়ে রেঞ্জটা A5 থেকে D12। তো আমি যেটা বললাম যে এক শিট থেকে আরেক শিটে কাজ করতে গেলে এই ধরনের কিছু ঝামেলা আপনাকে পড়তে হবে, তখন গিয়ে মাথা কাজ করবে না, এগুলো অনেক কিছু দেখতে হয়। A5 থেকে নিয়ে D12, A5 থেকে নিয়ে D12, কমা, তারপরে হচ্ছে কি ইন্ডেক্স নাম্বার 4, রেঞ্জ লুকআপ 2 দেওয়া আছে, এটাকে আমি ফলস করে দেখি, ফলস হচ্ছে এক্সাক্ট ম্যাচ, আচ্ছা এখানে প্রবলেম ছিল,
এক্সাক্ট ম্যাচ না দিলে প্রবলেম করে, এক্সাক্ট ম্যাচটা দিতে হবে সবসময়। ওকে, এখন হচ্ছে 18,000 চলে আসছে। ইসমাইল 18,000, ইসমাইল 18,000। এখন এখানে আমি যদি এটাকে অন্য কারো নাম দিই, জুবাইর 25,000, কাস্টমার 5-এ যাবো, জুবাইর 25,000। ঠিক আছে, এভাবে করতে পারবেন। এক শীট থেকে আরেক শীটে কাজ করতে গেলে তখন হালকা একটু এদিক সেদিক ঝামেলা হয়, কারণ এগুলো অন্য শীট থেকে এগুলোকে লিঙ্ক করতে হয়। তো আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে চাইলে একটা শীটে করতে পারেন। সাপোজ এই একটা সেকশনের মধ্যে কিছু একটা করলেন, অন্য সেকশনে কিছু একটা করলেন, হ্যাঁ, এগুলো তো ইনফিনিটি, এগুলো অনেক দূরে পর্যন্ত যাবে। এভাবে আপনারা করতে পারেন জিনিসগুলো। এইভাবে বিভিন্ন ধরনের জিনিস প্র্যাকটিস করতে পারবেন। VLOOKUP অনেক কাজে দিবে, অনেক ইম্পর্টেন্ট। তো আমি যে টাস্ক গুলো ভাই তাহলে দিচ্ছি, প্রত্যেকটা ফিল্ডের জন্য আলাদা আলাদা ডাটা ভ্যালিডেশন করতে হবে না? হ্যাঁ আপনি চাইলেই করতে পারেন, এভাবে করতে পারেন। যেমন টাস্ক নাম্বার 5 এর মধ্যে ছিল এবার কি, ওই যে যোগ বাইরটা টেনে নিচে আসলে তো আর ওটা কাজ করবে টাস্ক শীট 5 এ ভাই? হ্যাঁ ভাই, এই যে যোগ বাইর এটা টেনে যদি আমি নিচ পর্যন্ত নিচে, তাহলে এটা কি কাজ করবে বাকিগুলো? করবে করবে, এটা করবে, প্রবলেম করবে নেই। তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার নিচে করতে পারবেন, প্রবলেম নেই, করতে পারবেন এটা। অনেক কিছু দেখতে হবে, অনেক সময় এখানে প্রবলেম করে, যার কারণে অনেক ধরনের প্রবলেম চলে আসে। VLOOKUP F4 টাস্ক 5, এখানে গিয়ে A7 থেকে D14 চুজ হয়েছে, দেখি একটু। A7, এখানে সেলগুলো লক করা হয়নি। আচ্ছা, এখানে কিছু প্রবলেম হয়, বুঝছেন, এখানে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে রেঞ্জের মধ্যে। তো যখনই আমি রেঞ্জের মধ্যে যাব, রেঞ্জের মধ্যে এটা আমার রেঞ্জ, A5 থেকে D12, এটাকে F4 বাটন প্রেস করে, হ্যাঁ, লক করে দিতে হয়। F4 বাটন প্রেস করে করে লক করে দিতে হয়। লক ভাই করলে কি বাটন? F4, হ্যাঁ হ্যাঁ, F4 দিয়ে এগুলোকে লক করে দিতে হয়, না হলে কিন্তু এগুলো নড়ে চড়ে যায় রেঞ্জ গুলো। এখন এটা কাজ করতেছে, F4 দিলে $সাইন চলে আসবে। তো এখন আমি যখনই এগুলোকে চেঞ্জ করব, কোনো প্রবলেম আর হবে না। তো অনেক সময় ফর্মুলাকে কপি করার সময় রেঞ্জ গুলো এলোমেলো হয়ে যায়, তখন গিয়ে প্রবলেম ক্রিয়েট করে। তো আপনি কি করবেন, আপনার যে রেঞ্জ আছে, মনে করেন সেলের রেঞ্জ যেগুলো আছে, A4 থেকে B4 অথবা A4 থেকে D4, এই রেঞ্জ গুলাকে লক করে দিলে ঠিক হয়ে যায়। রেঞ্জ হচ্ছে কি, রেঞ্জ হচ্ছে এরকম রেঞ্জ আর কি। এটাকে এভাবে সিলেক্ট করলে রেঞ্জ হইলে এটা A5 থেকে নিয়ে D12 পর্যন্ত, এগুলোকে $সাইন দিলে রেঞ্জটা সিলেক্ট, লক করা যায়। এটা আমি করছিলাম কিসের মধ্যে, আপনাদেরকে আমি দেখাইছি জিনিসটা। এটা ছিল যে আমাদের র্যাঙ্ক ফাংশনের মধ্যে, র্যাঙ্ক ফাংশনের মধ্যে কিন্তু এই প্রবলেমটা আমি করাইছি। এরকম একটা প্রবলেম ফেস করবেন র্যাঙ্ক ইউজ করতে গেলে, তখন রেঞ্জটা এলোমেলো হয়ে যায়, র্যাঙ্কটা ঠিকভাবে আসে না। তখনই আপনাকে রেঞ্জের মধ্যে গিয়ে F4টা প্রেস করতে হবে। এখানে যে র্যাঙ্কটা ইউজ করলেন, আমাদের আজকে টাস্কের মধ্যে র্যাঙ্ক ছিল না, র্যাঙ্ক তো ছিল, এখানে আমি দেখাইছি না। যখন আপনি র্যাঙ্ক ইউজ করবেন, র্যাঙ্ক নাম্বারটা হচ্ছে এটা, রেফারেন্স হচ্ছে এই পুরো টেবিলটা, অর্ডার হচ্ছে ডিসেন্ডিং। এখন দেখেন রেঞ্জ কি আপনার B4 থেকে B13, এটা হচ্ছে আপনার রেঞ্জ। এটা রেড কালারে আছে, রেড কালারে এখন বর্ডার বর্ডার আছে একটা, এটা হচ্ছে আপনার রেঞ্জ। এখন এটা লক করা নেই, এন্টার দিলাম। ওকে, এর র্যাঙ্ক 4 আসছে, ঠিক আছে। যখন আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করব, কপি পেস্ট করব, তখন এটা এলোমেলো হয়ে যাবে, কিন্তু ঠিকভাবে কাজ করবে না। এখন দেখেন এটা কি হয়েছে, ডাবল ক্লিক করেন, আপনার রেঞ্জ কোথায় গেছে, B13 থেকে B22 হয়ে গেছে।
এটা দেখেন, এটা রেঞ্জ কোথায় গেছে দেখেন, রেঞ্জটা B7 থেকে গিয়ে B16 চলে আসছে। তো আপনার এই ফর্মুলাটা এখানে কাজ করতেছে না ঠিক করে, ঠিক আছে? এই কারণে এখানে আমি ডাবল ক্লিক করব, এটা আমার রেঞ্জ B4 থেকে B13। এখানে আমি শুধু F4 প্রেস করব। F4 প্রেস করার সময় আলাদা আলাদা করে F4 প্রেস করতে পারেন, হ্যাঁ, অথবা কি করবেন, এটাকে সিলেক্ট করবেন, এভাবে সিলেক্ট করবেন রেঞ্জটাকে B4 থেকে B13, এরপর F4 দেন। F4 দিলে দেখবেন কতগুলো ডলার সাইন চলে আসছে, এন্টার দিবেন। এটা এখন লক হয়ে গেছে, রেঞ্জটা লক হয়ে গেছে। এখন যখন আমি এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পরে এখন ডাবল ক্লিক করেন, কারণ আপনার রেঞ্জ লক হয়ে যাওয়ার কারণে এই রেঞ্জটা এটাই থাকবে, ঠিক আছে? B4 থেকে B13 এটা লক হয়ে গেছে। যে কোনো একটা সেলে ঢুকেন, ফর্মুলা চেক করেন, রেঞ্জ লক হয়ে গেছে। আপনাকে এখন অ্যাকুরেট রেজাল্ট দিবে। একটু আগে আমার জন্য এই জন্য অ্যাকুরেট রেজাল্ট দেয় নাই। এখানে কোন জায়গায় যেন আমি করলাম এটা, অ্যাকুরেট রেজাল্ট এই জন্য দেয় নাই আমাকে এখানের মধ্যে, এখানের মধ্যে অ্যাকুরেট রেজাল্ট আমি এই জন্য পাইনি আমি। তো এভাবে আপনারা অনেক কিছু ডিজাইন করতে পারেন, মজার মজার জিনিস করতে পারবেন, প্রবলেম নাই। প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনি কি তৈরি করবেন, তারপরে গিয়ে ওটার উপরে কাজ করতে হবে, ঠিক আছে? তো এটা জাস্ট আমাদের একটা সামনে একটা ওয়ার্কশপ হবে, যেখানে হালকা একটু প্রমোশনের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব, এই ফাইলটাকে। এখানে আমরা দেখাবো সবাইকে যে আমরা এক্সেল ইউজ করে কি কি করতে পারি। এই জন্য এটা আমি তৈরি করলাম। এটা কিন্তু যা যা আপনাদেরকে করাইছি ওগুলা দিয়েই করছি, কোনো বাইরে কিছু নেই, এক্সট্রা কিছু নেই কিন্তু এখানে, সবকিছু সেম, ঠিক আছে? এটা দেখেন এখানে ভিলুকআপ ইউজ করা হয়েছে, প্রাইসটার মধ্যে দেখেন ভিলুকআপ ইউজ করা হয়েছে, অ্যাভেলেবল স্টক এটাও ভিলুকআপ দিয়ে করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা তাহলে কাজটা প্রথমে প্রোডাক্টস ইনভেন্টরি থেকে সব বাকি দুইটা কাজ করাইছে না ভাই? হ্যাঁ, এটা আমার মেইন ফাইল, এই আমার ইনভেন্টরিটা আমার মেইন ফাইল, সব ডেটা এখানে আছে। এখান থেকে আমি প্রাইস চেকারে ইনপুট করলাম, প্রোডাক্ট সেলস ইনপুট করলাম, আবার কিছু জিনিস প্রোডাক্ট সেলস থেকে ইনভেন্টরিতে আমি অ্যাড করলাম, সেল হলে যেন আমার সোল কোয়ান্টিটিটা অ্যাড হয়ে যায়। এখানে ডাবল ক্লিক করেন, সাম ইফ ইউজ করছি আমি, সাম ইফ ইউজ করে এখানে যে যে কোনো একটা প্রোডাক্ট যদি সেল হয় ওইটা গিয়ে ওইখানে অ্যাড হবে, ঠিক আছে? এখানে চলে আসবে, এটা যে কোনো প্রোডাক্ট যদি সেল হয় এখানে চলে আসবে। তো এগুলো আপনারা এইভাবে করতে পারবেন। আমি যদি আরেকটা এন্ট্রি করি 020920, ওকে, রাইটে গেলাম, এখান থেকে যে কোনো একটা লিস্ট নিচ্ছি আমি, আমার নোট কাউন্টিং মেশিনটা আমি নিই, নোট কাউন্টিং মেশিন এটা আমি নিলাম। আমার এই যে প্রোডাক্ট ইনভেন্টরির মধ্যে যে সোল্ড কোয়ান্টিটির যে ফর্মুলাটা না, এটা দেখতে পারবেন আপনি, দেখেন DD BB, এটার অর্থ কি? প্রোডাক্ট সেলসে যান, DD মানে কি, এই যে এটা হচ্ছে DD, এই পুরা কলমটা হচ্ছে আমার ডি থেকে ডি কমপ্লিট। তারপরে বিবিটা কি, এটা হচ্ছে বিবি, এই পুরা কলমটার মধ্যে যতই আপনার প্রোডাক্ট অ্যাড হবে ওখানে গিয়ে অ্যাড হবে, কিন্তু ওখানে এটাকে সার্চ করা হবে। আচ্ছা, এখন হচ্ছে প্রোডাক্ট কোডটা আমি এভাবে ড্র্যাগ করে নিব, ড্র্যাগ করলে আমার প্রোডাক্ট চলে আসতেছে, কোয়ান্টিটি 3টা সেল হলো সাপোজ, আর আমার প্রাইসটা জাস্ট আমি এভাবে ড্র্যাগ করলে